নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেন। বিজেপির বিওসি টিম ইডি ও সিবিআই, বললেন রিপুন বরা। দশ মিনিটের ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি। কাছাড় জেলায় রীতিমতো তাণ্ডব দেখালো এই শিলাবৃষ্টি। দক্ষিণ ধলাইয়ে বাসগৃহ ভেঙে পড়ে মৃত্যু মহিলা, তীব্র প্রতিক্রিয়া। বেহাল হয়ে উঠেছে তারাপুর শিববাড়ি রোড, টুকটুকি দুর্ঘটনাগ্রস্ত, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। প্রকাশ্যে হোটেলে অবৈধভাবে মদ বিক্রি, বাধা দিতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার বিধায়ক কমলাক্ষের ঘনিষ্ঠের উপর, আটক এক। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্য সভাপতি রিপুন বরা ও সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেন জেলা আয়ুক্তের কার্যালয়ে সোমবার। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত সন্তোষ মোহন দেবের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, বিথিকা দেব, রিপুন বরা, সুস্মিতা দেব সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ঢাক ঢোল বাজিয়ে কর্মীদের নিয়ে মিছিল করে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস কোকৰাঝাৰ সমষ্টি আছে আৰু বৰপেটা সমষ্টি আছে। এইটো থাৰ্ড ফেজত হ'ব, তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশ্যন দিম। আৰু আজি লখিমপুৰতো আমি নতুন পাৰ্টি হিচাপে আমি লখিমপুৰ, আপাৰ আছাম, নৰ্থ আছামত নতুন পাৰ্টি হিচাপে আমি যেতিয়া প্ৰথম ইলেকশ্যন খেলিবলৈ ওলাইছোঁ, ৰাইজৰ যি বিপুল সঁহাৰি দেখিছোঁ, আজি তাতো হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিছে। আৰু আজি শিলচৰতো আমি দেখিলোঁ যে প্ৰথমবাৰৰ বাবে শিলচৰত
আমি তৃণমূল কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছোঁ। ইয়াতো হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে। এইটোৱে প্ৰমাণ কৰিছে যে মানুহে এতিয়া এটা শক্তিশালী বিজেপিৰ বিৰুদ্ধে এটা শক্তিশালী বিকল্প বিচাৰিছে, আৰু বিজেপিৰ বিৰুদ্ধে শক্তিশালী বিকল্প মানুহে তৃণমূল কংগ্ৰেছক বিচাৰিছে। কাৰণ মানুহে অলৰেডি কংগ্ৰেছক টেষ্ট কৰিলে, AGP টেষ্ট কৰিলে, UDF টেষ্ট কৰিলে, সব পাৰ্টি টেষ্ট কৰিলে, সবেই বিশ্বাসঘাতকতা কৰিছে। আৰু তৃণমূলে বিজেপিৰ লগত যেনেকৈ লৰাই কৰিছে, যেনেকৈ সংগ্ৰাম কৰিছে, আনকম্প্ৰমাইজিং মানে ফাইট কৰিছে পশ্চিমবংগত, তে সেইটোত মানুহে ভাবিছে যে অসমতো যদি তৃণমূল কংগ্ৰেছ আহে তেতিয়াহ'লে অসমতো হিমন্ত বিশ্বৰ বিৰুদ্ধে আনকম্প্ৰমাইজিং ফাইট তৃণমূলে দিব। এইটোৱেই ৰাইজে বিচাৰিছে। আমি TMCটো বিজেপিৰ টীম নহয়, বিজেপিৰ আছে বি টীম, বিজেপিৰহে বি টীম আছে। আমি কাৰো বি টীম চি টীম নহয়। বিজেপিৰ বি টীম কি? ED আৰু CBI। বিজেপিৰ দুই ভাই ED আৰু CBI। আৰু বিজেপিয়ে আজি যেতিয়া 400 চিট কৈছে, বিজেপিয়ে এইটো দেখাবৰ কাৰণে কৈছে। বিজেপিয়ে নিজে জানে যে এইবাৰ তেওঁলোকৰ গাদীৰ পৰা যাব, আৰু সেইকাৰণে মানুহক বিভ্ৰান্ত কৰিবলৈ, কৰ্মীবিলাকৰ মনোবল অটুট ৰাখিবলৈ অপ্তি বাৰ 400 বাৰ বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু মানুহে বিজেপিক এইবাৰ উৎখাত কৰিব। আণ্ডাৰ কাৰেণ্ট আছে, সাংঘাতিক ধৰণে আণ্ডাৰ কাৰেণ্ট আছে, আৰু সেইকাৰণে বিজেপিয়ে উপায় নাপায় ED CBI লগাইছে। নট অনলি অৰবিন্দ কেজৰিৱাল, বিজেপিয়ে দেখিলে যে যিমানবিলাক শক্তিশালী বিৰোধী নেতা আছে, আপুনি ঝাৰখণ্ডত চিফ মিনিষ্টাৰ হেমন্ত সোৰেন, তেওঁক জেলত ভৰালে। আপোনাৰ তৃণমূল কংগ্ৰেছৰ 2জন মিনিষ্টাৰ আজিলৈকে জেলত ভৰাই ৰাখিছে, 4জন MLA আজিলৈকে জেলত ভৰাই ৰাখিছে, আৰু নেশ্যনেল জেনেৰেল ছেক্ৰেটাৰী আমাৰ প্ৰধান সেনাপতি অভিষেক বেনাৰ্জী, তেওঁক প্ৰতি সপ্তাহে ED CBI মাতি হাৰাশাস্তি কৰি আছে। আম আদমি পাৰ্টিৰ অৰবিন্দ কেজৰিৱালক জেলত ভৰাইছে। তেওঁৰ এজন মন্ত্ৰী মনীষ সিসোদিয়া আৰু আনজন মন্ত্ৰী সত্যেন্দ্ৰ জৈন, তেওঁলোকক জেলত ভৰাই ৰাখিছে। তেওঁৰ এজন MP, আটাইতকৈ ভকেল MP সঞ্জয় সিং, তেওঁক জেলত ভৰাই ৰাখিছে। কেম্পেইন কৰিবলৈ দিয়া নাইকিয়া ইলেকশ্যনত। তে কিহৰ কাৰণে? বিজেপিয়ে ভয় কৰিছে যে এইবিলাক যদি নেতা কেম্পেইন কৰে বাহিৰত, তেতিয়াহ'লে বিজেপিৰ আৰু বিপদ আছে। সেইকাৰণে তেওঁলোকৰ ডেমক্ৰেটিক ৰাইট কাৰ্টেল কৰি আজি ইয়াত স্বৈৰাচাৰী একনায়কত্ববাদ আজি বিজেপিয়ে প্ৰৱৰ্তন কৰিব খুজিছে। এতিয়া ভাৰতবৰ্ষত আনডিক্লেয়াৰ্ড ইমাৰ্জেঞ্চি চলি আছে, আনডিক্লেয়াৰ্ড। এইবাৰ যদি বিজেপি জিকিবলৈ হয়, ভাৰতবৰ্ষত কোনো ডেমক্ৰেচি নাথাকিব, কোনো সংবিধান নাথাকিব। আৰু সেইকাৰণে ৰাইজে এইবাৰ ডিচাইড কৰিছে যে এট এনি কষ্ট বিজেপিক উৎখাত করা হবে। তৃণমূল একটা নতুন স্তরে শুরু করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমার যতটুকু পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে। যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে। যারা কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে। যারা AUIDFকে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে। যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না, ওই ভোটটাও আমাদের আনতে হবে। তো এটার মধ্যে এটাই রাজনীতি। রাজনীতি হলো ভোটের খেলা। আমি AUDF-এর ভোট, যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইবো। যারা কংগ্রেসকে 19-এ ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বামপন্থ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। এটার মধ্যে কোনো দুমত নেই। আমরা 3টা ইস্যু, এটা লোকসভার নির্বাচন, 3টা ইস্যু। নাম্বার 1 ইস্যু হলো কারাপশন অফ দ্য বিজেপি। নাম্বার 2 ইনফ্লেশন, প্রাইস রাইজ is a very big issue in this country. Corruption, inflation, number 3 আছে unemployment. These are the 3 major issues যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে, আমরা এটা নিয়ে লড়াই করব। এনআরসি যে ভাউতা, এনআরসি যে বিজেপির সবচেয়ে বড় ভাউতা, এটা প্রমাণ হয়ে গেছে। এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছেন। এনআরসির থেকে আরও বড় ভাউতা হলো CAA।
আগে এনআরসিতে কাগজ দেখাতে হয়েছে, এখন বাংলাদেশ আর আফগানিস্তানের কাগজ দেখাতে হবে সিএএতে। এইটাও ভাউতা, এটা বরাকের মানুষ বুঝছে, আসামের মানুষ বুঝছে। ইলেকটোরাল বন্ড ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ মোদি গভর্নমেন্ট। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের ব্ল্যাকমেল করেছে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের থেকে টাকা নিয়ে গভর্নমেন্টের বড় বড় কন্ট্রাক্ট দিয়েছে। আজকে বিজেপি করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করেছে থ্রু ইলেকটোরাল বন্ড। করাপশন ইজ দ্য বিগেস্ট ইস্যু। বরাকের ছেলেমেয়েরা আজকে চাকরি পায় না কেন, এই প্রশ্নটা আমি আসামের মুখ্যমন্ত্রীকে করতে চাই। বরাকের ছেলেমেয়েরা আজকে 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি পায় না কেন? আজকে পেপার মিল যে বন্ধ হয়েছে, কত চাকরি বাতিল হয়েছে, এটা আপনারা ভালো করে বুঝেন। কংগ্রেসের লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরে নিয়েছিল, ওদেরকে এখন নিয়ে নিয়ে বিজেপিতে চলে যাচ্ছে। তো আজকে বিজেপির ভিতরে যত কারাপ্ট লিডার, ইডি সিবিআই এর লিডার, ওরা বিজেপিতে অন্তর্ভুক্ত করছে। কারা করছে? নরেন্দ্র মোদীজি করছে। মুখ্য নির্বাচনী ইস্যু দেখেন, এখান থেকে আমরা দেখেছি যে বিগত দিনে এই আমাদের যে বিশেষ করে উন্নয়ন যেটা ঢাকঢোল পিটানো হচ্ছে, শিলচর সিটিকে কোনো ধরনের যে স্মার্ট সিটি করার কথা ছিল, সেই ধরনের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। আজকে যে বরাক উপত্যকার যে মূল যেটা এই আমাদের ইকোনমিক্যাল যেটা এই কৃষি, প্রতি বছর বন্যায় এই কৃষককুল সর্বনাশ হয়ে থাকেন। এতে এই যে আমাদের ইকোনমিক্যাল যেটা আর কি, সেটা কিন্তু মানে যেহেতু বন্যা আজও নিরোধ হয়নি, কাজেই আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। আমাদের একমাত্র শিল্প ছিল এই পেপার ইন্ডাস্ট্রি। সেই পেপার ইন্ডাস্ট্রি কাগজ কল বন্ধ হয়ে গেছে। আমি এবং আমার সম্মানিত নেত্রী, আমরা যে সময় 2014 থেকে 2019 পর্যন্ত লোকসভায় ছিলাম, তখন আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি। এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই 2টা বরাক উপত্যকাতে লোকসংখ্যা বেড়েছে, কিন্তু 2টা এমএলএ কনস্টিটুয়েন্সি বিলুপ্ত করা হয়েছে, যেটা আমাদের মনে সবার মনে, কারণ আপনারা জানেন এই যে কনস্টিটুয়েন্সি 2টা বিলুপ হয়, এই যে এই এমএলএ বেসিক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে, 2টা এমএলএ বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বরাক উপত্যকায় চলে গেছে। এবং এই যে বেকার সমস্যা যেটা 3rd গ্রেড 4th গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা হচ্ছে না। ওদের কান্না কেউ শুনছে না। এবং সর্বভারতীয় স্তরে আমি মনে করি এবারের ইলেকশনটা হলো প্রতিবাদের ইলেকশন। এবং আমরা দেখেছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি আজকে পশ্চিমবঙ্গে লড়াই করে যাচ্ছেন, এবং আমরা ভাবি যে আগামী দিনে আসামেও আমরা একটা স্ট্রং ভূমিকা নিতে পারবো। কারণ আমাদের যে অন্যান্য যে বিজেপির এগেনস্টে যে রাজনৈতিক দল ছিল, ওনাদের ঘর প্রায় শূন্য হয়ে আসছে। এবং আগামী দিনে এই দেখেছি একমাত্র তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে লড়াই করে একটা মানে খুব শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সেটা আগামী দিনে আসামেও হবে। এবং আসামের যাবতীয় সমস্যা নিয়ে আমরা লোকসভায় সরব হব। এবং আমরা এই যে সরব হব শুধু নয়, আগামী দিনে আমরা যে যত ধরনের সংগ্রাম করা লাগে সব ধরনের সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকব। এই বলে আমি শিলচর লোকসভা কেন্দ্রের সবাইকে আবার নমস্কার। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে দেখুন, ওনারা ABC ওটা ওনাদের ব্যাপার, কিন্তু আমরা জানি এই যে আমরা এও নয়, বিও নয়, সিও নয়, আমরা সম্পূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পৃষ্ঠভূমি যেটা আছে, এই যে ওয়েস্ট বেঙ্গলে এই যে লড়াকু মনোভাব যেটা আছে, সেটা আসামে আমরা প্রতিফলিত করছি। আমরা কারো এও নই, বিও নই, সিও নই, আমরা ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আসাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়জির পিছিয়ে আছে। আপনারা মাঠে নেমেছেন সি টিম হয়ে। আমি একটু ছোট্ট করে মাত্র 10 মিনিটের ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি। আর রবিবার রাত 10টায় কাছাড় জেলায় রীতিমতো তাণ্ডব দেখালো এই শিলাবৃষ্টি। জেলার পশ্চিম প্রান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত মণিপুর সীমানা, দক্ষিণ দিকে মিজোরাম বর্ডার, প্রতিটি গ্রামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে এই শিলাবৃষ্টি।
আর এই শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি বিস্তার। কোনো কোনো এলাকায় জমির ফসল যেমনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তেমনি অনেকের ঘরবাড়ির টিন এফোঁড় ওপর করে দিয়েছে। বিশেষ করে মরশুমি শাকসবজি এবং বারো ধানের অবস্থা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কাঠিগড়ার শিবনারায়ণপুরে এক গৃহস্থের গবাদি পশু মারা যায়। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কাছাড় জেলার সদর সহ বহু এলাকায়। রবিবার রাত 10:30 নাগাদ প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। শিলের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন সবাই। যানবাহন বন্ধ রেখে আশ্রয় খুঁজে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন সবাই। জানা যায় কয়েকটি বাহনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাছাড়ের ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। এদিন রাতে শিলচর শহর, বরখোলা, কাঠিগড়া, ধলাই, সোনাবাড়ি ঘাট, কনকপুর, কালাইন এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয়েছে এলাকার বাসিন্দা সহ কৃষকদের। অনেকের ঘরের টিন সহ কৃষকদের ফলানো ফসল বিনষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। শিলচর শহরের অনেক জায়গায় বড় বড় গাছ তুফানে উপড়ে পড়ে যায়। ঝড়ের পর বহু এলাকায় অন্ধকারে রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। ঘরের উপর গাছ পড়ে ঘুমিয়ে থাকা মহিলার মৃত্যু ঘটল। 4 মাসের শিশু সন্তানকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় ঘরের উপর ভেঙে পড়ে প্রকাণ্ড একটি গাছ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। কোনো মতে প্রাণ রক্ষা হয়ে শিশু সহ ঘরে থাকা অপর 4 জনের। এই হৃদয় বিদায়ক ও মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে 11:30 নাগাদ ধলাইয়ে। মৃত মহিলার নাম সাকি বেগম লস্কর, বয়স 30। সাকি বেগমের স্বামী আলতাফ হোসেন লস্কর জানান, তারাবির নামাজ সেরে তার শুয়ে পড়েছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে ঘুম ভাঙে তাদের। এরই মধ্যে বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁশ-বেতের নির্মিত কাঁচা ঘরটি। তখন গৃহে থাকা শিশু সন্তান সহ তিনি ও অন্যান্যরা বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেননি স্ত্রী সাকি বেগম। স্ত্রী ঘরের নিচে চাপা পড়ে রয়েছেন। হাল্লা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়। অনেক খচরত করে ঘরের উপর থাকা গাছ সরিয়ে সাকি বেগমকে উদ্ধার করেন। ততক্ষণে ঘরের চাপায় সাকি বেগমের মৃত্যু হয়ে গেছে। আলতাফ উল্লেখ করেন, তিনি মূলত ভিটে মাটি হারা এ বাড়িতে রাইয়ত হিসেবে কিছুদিন থেকে বসবাস করছিলেন। তার সেই গৃহে 2 সন্তানকে নিয়ে একজন মহিলা আর একজন উদ্বাস্তু পরিবার বসবাস করত। ঝড়ে তার স্ত্রীর প্রাণ কেড়ে নেওয়ায় তিনি দুঃখিত। রবিবার রাতের মুষলধার বর্ষণে শিলচর কালাইন জাতীয় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সোমবার তারাপুর শিববাড়ি রোডের রাস্তায় বেহাল অবস্থার কারণে একটি টুকটুকি গাড়ি পাল্টে যায়। শুধু তাই নয়, যাত্রীবাহী গাড়ি সহ স্থানীয়দের সড়কটি দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। সড়কটি এরই চরম আকার ধারণ করেছে যে চালকরা গাড়ি থেকে নেমে অন্য গাড়ি ঠেলে রাস্তা পারাপার করতে বাধ্য হচ্ছেন। সোমবার দুপুর দিকে একটি মাল বোঝাই টুকটুকি গাড়ি শিলচরের দিকে আসার সময় রাস্তায় পাল্টে যাওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হন স্থানীয়রা। এতে সৃষ্টি হয় যানজট সমস্যার। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে ও শান্ত হননি ক্ষুব্ধ স্থানীয় প্রতিবাদকারীরা। Good.
এখন রিপেয়ারিং করে না, এখন চুলা মাটিটা করে নালার থেকে যেটা মাটি উঠে ওটা বানায় ট্রেনের মাটি আছে আপনার অফিসে খাইবার গেছি আমি হাটত আছে রাস্তা বনোৱা আমরা শিববাড়ি রুটের যারা চলাচল করি সাধারণ জনসাধারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই রাস্তার জন্য। গতকালকে জেসিবি এনে পুরানো ইএনডির যে বাঁধটা আছে বাঁধটা কেটে ফেলা হচ্ছে ধীরে ধীরে। ওইটা ভবিষ্যতে কি 2022-এর বেতুকান্দি বানানো হবে নাকি শিববাড়িটাকে? এই জিনিসটাই মনে ওদের ইন্টেনশনটা কি? ওইটা বেতুকান্দির পুনরাবৃত্তি করাবে শিববাড়ি দিয়ে নাকি রাস্তাটা বানাবে? আর বর্তমানে আমার বিশেষ করে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর বর্তমানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সামনে কাজের শুভারম্ভ করুন, কাজ আরম্ভ হোক, আমরা সুন্দর মতো ঘরে চলে যাব। নাহলে আমরা এখানে যে আছি আমরা থাকবো, আপনারা যদি কোনো শক্তি দিয়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে যান। আমাদের এলাকার বাল্য বৃদ্ধ মহিলা যত আছে সবাই যাবে আমরা আমাদের পেছনে। আমরা অন্য কিছু চাই না, আমরা রাস্তা চাই, সম্পূর্ণরূপে রাস্তা চাই। এখানে উপস্থিত হয়েছি এলাকার সব সাধারণ জনগণ, আমাদের একটাই দাবি, আমাদের রাস্তা বানিয়ে দিন। বর্তমানে যেটা আছে এটা রাস্তার কোনো চিহ্ন নেই। রাস্তা বানান, ভোট নিন। রাস্তা নাই, ভোট নাই, ভোট বয়কট। কোনো সমস্যা নাই, আমরা এত ভালো রাস্তায় আছি যে আমাদের কোনো সমস্যাই নেই। যখন গরম দিন থাকে তখন আমরা ধুলোর মধ্যে স্নান করতে থাকি, আমাদের বাড়িঘর ধুলোর নিচে থাকে, একটা গাছের পাতা সবুজ দেখা যায় না। আর যখন বৃষ্টি দিন আসে তখন আমরা কাদার নিচে ঢুকে যাই। তাছাড়া আমাদের কোনো সমস্যা নেই এখানে, আমরা খুব আনন্দে আছি এখানে। আমাদের এখানে যারা গভর্নমেন্ট আছে বা যারা এখানে সো কল নেতারা আছেন তাদের কাছে এই জায়গাটা জায়গা বলেই মনে হয় না। ওদের কাছে মনে হয় এখানে জন্তুরা বসবাস করে, এখানে জন্তুরা বসবাস করে। এই কন্ডিশন থাকুক, ওদের কিছু আসে যায় না। ওরা মাঝে মধ্যে কখনো সিএমকে নিয়ে আসবেন, কখনো ডিসি আসবেন, কখনো ম্যাজিস্ট্রেট আসবেন, রাস্তা দেখবেন, দুটো বক্তব্য দেবেন, কমিটমেন্টস দেবেন, বিহুর পরে কাজ শুরু হবে। এরকম করে আমরা 3খানা বিহু মানে অলরেডি চলে গেছে, আমরা দেখে ফেলেছি। এখন আরেকটা বিহু আসছে বৈশাখের মাসে, তো তখন অবধিও কিছু হয়নি আর আগেও হবে না। মানে আপনি নিজে দেখতে পাচ্ছেন, আপনি নিজের ভাষায় এবার বলে দিন যে আপনি কি রাস্তার ব্যাপারে বলতে চান। আমাদের কাছে আর শব্দ নেই এখানে এই ব্যাপারে কিছু বলার জন্য। আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, প্রত্যেকটা দিন 3খানা থেকে 4খানা অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেকটা দিন। আজকে আমরা সবাই আটক করেছি বলে আপনি দেখতে পাচ্ছেন, তাই তো? তো এই জন্য বলছি যে এটার সলিউশন হচ্ছে ইমিডিয়েটলি আমাদের রাস্তা চাই, আমাদের আর কোনো কমিটমেন্টস চাই না। ইমিডিয়েটলি কাজ শুরু হতে হবে, টেম্পারারি লেভেলেই হোক, কিন্তু বড় গাড়ির যাতায়াত যেটা আছে এটা বন্ধ করা হোক, ছোট গাড়ি পাস হোক যতটুকুন দরকার। এবং ইমিডিয়েটলি এটা মানে আমরা দেখতে চাই যে কী কাজ শুরু হয়েছে। কাজের নামে যেন 2 গাড়ি মাটি ফেলে সেটার উপর রোলার চালিয়ে সেই কাজ আমরা অ্যাকসেপ্ট। প্রকাশ্যে হোটেলে অবৈধভাবে মদ বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ যুবক। অবৈধ মদের ব্যবসা রুখে দিতে গিয়ে বাবা হোটেলের মালিকের হাতে শারীরিক আক্রমণের শিকার হতে হলো বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ করণ দাস পুরকায়স্থকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে স্মারকপত্র তুলে দেন ছাত্র সংগঠনের সদস্যরা। আজকে দেখুন, গত পরশু দিন রাত্রেবেলা 10টা সাড়ে 10টার সময় আমার খুবই সুপরিচিত একজন দাদা, আমার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি করণ দাস পুরকায়স্থ, তাকে বাবা হোটেলের সম্মুখস্থ স্থানে তাকে ব্রুটাল অ্যাটাক, যেটাকে আমরা বলি ব্রুটাল অ্যাটাক, তাকে করা হয়েছে। করা হওয়ার পরে তার অত্যন্ত সংকটজনক অবস্থা ছিল। রাতারাতি তাকে করিমগঞ্জ সিভিল হসপিটাল থেকে তাকে কর্তব্যরত চিকিৎসক যিনি রয়েছেন তিনি তাকে সাথে সাথে মেডিকেল প্রেরণ করেছেন। মেডিকেল প্রেরণ করার পরে তার যে জখম হয়েছে, তার মাথায় জখম হয়েছে,
তার হাত ভেঙেছে, তার আরও অন্যান্য ইনজিওরিজ আছে। এখন কথাটা হচ্ছে কি, দেখুন আজকে করণ দাসপুরকাইস্ত বা তার সহপাঠী আজকে একটা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ভয়েস রেজ করেছিল। ভয়েস রেজ করার পরে যে বা যারা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আজকে তারা তাকে অ্যাটাক করেছে। মানে কি, আজকে ভয়েস রেজ করলেই যুবকদের জন্য যদি কোনো যুবক ভয়েস রেজ করতে যাচ্ছে তাকে অ্যাটাক করা হচ্ছে, তার মানে কি আজকে যুব সমাজ কি সেফ নয়? যুব সমাজ রসাতলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একজন যুবক ভয়েস রেজ করছে, তাকে আবার খুঁজে তাকে মারা হচ্ছে, এমন বেধড়কভাবে মারা হচ্ছে, সেটা মার্ডারও হয়ে যেতে পারতো, অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে। তথাপি আমি গতকালকেই এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে ওভার ফোন যখন আমি তাকে দেখতে গেছিলাম, তার সাথে এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে আমি কথা বলি এবং এফআইআর দেওয়া হয়। দেওয়ার পরে মানে যে দুজন মেরেছে বা দুজনেরও অধিক হতে পারে মেরেছে, তাদের মধ্যে একজনকে, যার নাম শক্তি, তাকে গ্রেফতার করেছে। কিন্তু খালি শক্তিকে গ্রেফতার করলে তো হবে না, আজকে বাকি যারা মেরেছে তারা কেন বাইরে ঘুরবে? সেটা তো আমরা মেনে নেব না। এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে আমি এবং আমার সাথে স্টুডেন্ট ইউনিয়ন ছিল, করিমগঞ্জ কলেজের ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য পদাধিকারীরা আমার সাথে ছিল। আমরা এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে ইন ডিটেলস আমরা এই ব্যাপারে আলোচনা করেছি যে এটা আমরা কোনোভাবে আমরা মেনে নেব না, এরকম মারধর টলারেট আমরা করব না। আর এই যে অপরাধীদের মানে যে অপরাধটা যারা করেছে এটা যাতে লঘু করে যাতে দেখা না হয়, তাদের শাস্তি যাতে লঘু করে দেয়া না হয়। আর আগামী দিনে এটা যদি কন্টিনিউ হয়, যদি দেখি আগামী দিনে এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে এনএসইউআই ছাত্র সংগঠন তথা সকল যুব সমাজকে নিয়ে আমরা যে আন্দোলনের রূপান্তরিত করব, সেই আন্দোলন দমন করার ক্ষমতা প্রশাসনের থাকবে না বলে মিডিয়ার সম্মুখে আমি এই কি আশ্বাস দিলেন আপনি? এডিশনাল এসপি আমাদেরকে বলেছেন যে অলরেডি একজনকে ধরেছেন, যেটার জন্য আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানাই। এডিশনাল এসপির সাথে আমার ওভার ফোন যখন কথা হয়েছে, সাথে সাথে বিকেলের ভিতরে ধরে আনা হয়েছে একজনকে। কিন্তু একজনকে ধরলে তো আমরা স্যাটিসফাইড নয়, সবাইকে ধরতে হবে। যারা যারা এখানে ছিল চিহ্নিত করে, ইন্টারোগেট করে চিহ্নিত করে আমাদের সবাইকে ধরতে হবে। অ্যান্ড দে শুড বি হ্যাং টিল ডেথ, কারণ এটা অ্যাটেম্প টু মার্ডার কেস। তাই আমাদেরকে এডিশনাল এসপি বলেছেন যে জাস্টিস উইল বি সার্ভড উইথ এন ইমিডিয়েট এফেক্ট। এখন কথাটা হচ্ছে দেখা যাক আগামী দিনে কি। উল্লেখ্য, করিমগঞ্জ বাবা হোটেল দীর্ঘদিন ধরে অবৈধ মদের ব্যবসা চালছিল। তা রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিধায়ক কমলাক্ষদের সমর্থক করণ দাস পুরকায়স্থ। ঘটনার প্রেক্ষিতে বাবা হোটেলের স্বত্বাধিকারী শক্তি দাসকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। নিখোঁজ যুবতীকে উদ্ধারের ঠালবাহানার অভিযোগে 1 এপ্রিল তারাপুর ফাঁড়ির সামনে দিন দুপুরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। এক নিখোঁজ যুবতীর পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে তুমুল বাকবিতণ্ডায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারাপুর ফাঁড়ির পুলিশ ওই নিখোঁজ যুবতীকে উদ্ধার করতে দিনে মোটা অঙ্কের অর্থ দাবি করে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন নিখোঁজ যুবতীর মা। তিনি জানান, গত 28 তারিখে আমার মেয়েটা নিখোঁজ, আমি আগে থানাতে এন্ট্রি দিছি। পুলিশে কইতে করিমগঞ্জ যান, গেছি করিমগঞ্জ, কইতে দিগরগাঁও যাইতাম, গেছি দিগরগাঁও, গিয়ে পাইছি না। আগে পুলিশে কইছি, বলে স্যার আমি মেয়েটাতে পাইয়ান না। পরের দিন থানাতে এন্ট্রি দিছি, আমার সামনে জীবন চালিয়ে ইয়া তার বান্ডিল দেয়, বান্ডিল খাইয়া গোছ খাইয়া আমার কাছে 2 লাখ টাকা চাইছে। আমি তাকে রাজু রঞ্জন দে মেয়ের বয়স 23 বছর। আমরা কি চিজ করবো? রাজু রঞ্জন দে 2 লাখ টাকা তোমরা মেয়ের ওখান পাঠাইমো। 2 লাখ টাকা দাও। রাজু রঞ্জন দেখে জীবন সাথে আমরা বাড়ি দিয়া কইছে, জীবন সাথীও কইছে বাড়ি গেলে তোরা রাখতাম না। আমরা বান মারিয়া বলে মারতো, বান মারিয়া ফিরছে একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট।
শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতার পর থেকে কৈবর্ত সম্প্রদায়কে শুধু রাজনৈতিক ব্যবহার করে আসছে বিভিন্ন দল সংগঠন শুধু বঞ্চনা করে আসছে পিছিয়ে পড়া এই সমাজকে। সামাজিক ক্ষেত্রে প্রতিটি মানুষ জড়িত থাকলেও বিভিন্ন সময়ে নানান ধরনের অভিযোগের শিকার হতে হয়। দল বিজেপির শীর্ষ নেতৃত্ব গুরুত্ব দিলেও নিচু স্তরের নেতৃবৃন্দ হজম হয় না। অথচ এই সম্প্রদায়ের লোকেরা সবচাইতে বেশি ভোটদান করেন, অথচ স্বার্থের ব্যাপারে কেউ জিজ্ঞাসাই করেন না। বিস্ফোরক এই অভিযোগ করে বরাক উপত্যকা কৈবর্ত পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী। এখন পর্যন্ত কৈবর্ত পরিষদে কোনো ডিসিশন নিছে না এই ব্যাপারে যে ইলেকশনও কি ডিসিশন নেবে। আর মেইন ফ্যাক্ট হলো কৈবর্ত পরিষদ দেখুন একটা রাজনৈতিক দল না, এটা বা রাজনৈতিকভাবে কোনো দলে কৈবর্ত পরিষদ একটা নিউট্রাল একটা প্ল্যাটফর্ম। এটা কৈবর্তরা সুখে দুঃখে কৈবর্তরার কথা কোয়ার লাগে, কৈবর্তরার আওয়াজ উঠার লাগে এই কৈবর্ত পরিষদটা বানিয়ে নিয়েছি। আর রাজনৈতিক ক্ষেত্রে যেটা আমরা সবসময় উপেক্ষিত, কোনো দলে আমরা কোনোদিন একটা ভালো কিছু প্ল্যাটফর্মে নেয় না। যেমন আপনি ধরুন বিজেপি, আমরা 90 স্বাধীনতার পর থেকে বিজেপির আমরা ভোট দিয়ে গেছি, কিন্তু বিজেপি আমরা এই গুরুত্ব বা কোনো দলে আমরা বিজেপি গুরুত্ব দেয়, উপর মহলে আমরা গুরুত্ব দেয়, কিন্তু নিচু মহলে যে কিছু নেতারা আছে এরা এই জিনিসটা মান্য নিতে এরা হজম করতে পারে না। যে কৈবর্তরা নিলে নি কিমান একটা ডর নি কিচ্ছু একটা ভয় থাকে, এর ভিতরে একটা ভয় লুকানি থাকে। বুটের লাগে সবসময় কৈবর্তরের ব্যবহার। আপনি দেখুন যে কোনো নির্বাচনে যান কৈবর্ত এরিয়াতে বেশি দেখবেন প্রচার করে, বেশি মিটিং হয়, বুটে আপনি কাস্টিং বুট কাস্টিং দেবেন। কৈবর্ত এরিয়াতে 95% বুট কাস্ট হয়, অন্য এরিয়াতে এরকম কাস্ট হয় না। বুট কাস্টের ব্যাপারে কৈবর্তরা সবাই, জ্বর হোক বৃষ্টি হোক তুফান হোক, কৈবর্তরা বুট দেওয়া যাইবই, বুট দেবে রায়। কিন্তু বুটের পরে আর কৈবর্তরার গুরুত্বটা থাকে না। এরপরে দেখবা সব নেতারাও কৈবর্তরা ইউজ করে, আর কোনো গুরুত্ব থাকে না। আপনারা একটা জিনিস দেখবাই, শিলচর শহরে যতগুলা সাম্প্রদায়িক দাঙ্গা হোক, হিন্দু মুসলিমের ভেজাল হোক, কোনো মেয়ের নিচে গিয়া বা এমন ভেজাল হোক, সব সময় কৈবর্তরারে নিয়ে এখানে ইউজ করা হয়। কৈবর্তরারে নিয়ে দেখবা আপনি কোনো গন্ডগোল লাগুক এখানে তারা ইউজ করা হইব। কোনো বুটের প্রচার হয়ে যাইবে, ইলেকশনে যাবে, রাজনীতিক আপনি সব আজ যাইবাই তারা আগে দাঁড়িয়ে বসবে। কিন্তু যখনই স্বার্থের ব্যাপার হয়, কিচ্ছু দেওয়ার ব্যাপার হয়, তখন আর কৈবর্তরারে কেউ জিগায় না। এটাই হলো ফ্যাক্ট। এবার এসেছি খেলার খবরে। আজ সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাক্তন মন্ত্রী তথা ডিএসের রূপকার প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিবস পালন করা হয়। এ উপলক্ষে ডিএসের প্রাঙ্গণে প্রয়াত সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তিতে ডিএসের সভাপতি, সম্পাদক ও সদস্যরা মিলে মালা পরিয়ে ফুল দিয়ে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করে। এরপর কেক কেটে প্রাক্তন মন্ত্রীর জন্মদিবস পালন করা হয়। পরে সদস্যদের মধ্যে কেক বিতরণ করা হয়। এ বিষয়ে ডিএসের সভাপতি শিবব্রত দত্ত ও ডিএসের প্রাক্তন সভাপতি বাবুল ভোগ বক্তব্য রাখেন। Happy birthday, Ranada. Happy birthday to Santosh Mohan Deb. নিবেদিত প্রাণ ছিলেন এবং আজকের যে এই জেলা ক্রীড়া সংস্থার যে স্টেডিয়াম, এটার রূপকার সন্তোষ মোহন দেব, আমরা যাকে রনাদা বলে জানি, উনি যখনই ভারতীয় রাজনীতিতে জড়িয়েছিলেন তখন থেকে এই স্টেডিয়াম কিভাবে সম্পূর্ণ
পূর্ণাঙ্গ রূপ পায় সেই চেষ্টাই উনি করে গেছেন। উনি যেখানে সুযোগ পেয়েছেন তখনই এই বরাকভ্যালির জন্য এবং এই শিলচরের স্টেডিয়ামের জন্য কথা বলেছেন এবং এত ফান্ড এনে দিয়েছেন যার জন্য আজকের যে এই স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনারই অবদান। আমরা জানি যে সন্তোষ মোহন দেব নিজে খেলোয়াড় ছিলেন এবং আমাদের পার্লামেন্টে উনি অনেকবারই প্রতিনিধিত্ব মানে খেলা নিয়ে অনেক কথা বলেছেন এবং আমাদের এই বরাক অঞ্চলের ক্রীড়ার উন্নয়নে উনি যথেষ্ট অবদান রেখে গেছেন। আজকে আমরা ওনাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি, কারণ ওনার জন্যই এতগুলো ক্রীড়া ক্ষেত্রে এত উন্নতি হয়েছে আমাদের শিলচরে। আজকে যে ক্রীড়া কাঠামো, এই কাঠামোর জন্যই কিন্তু আমাদের অনেক সুনাম। কাজেই আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে স্মরণ করছি কৃতজ্ঞচিত্তে এবং ওনার প্রতি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আপনারা একটু আগে আমাদের সভাপতি শিবব্রত দত্ত বলেছেন আজকে ওনার জন্মদিন 1 এপ্রিল 1934 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই শিলচর জেলা ক্রীড়া সংস্থা 1957 সালের 26শে মে যখন গঠন হয়েছিল তিনি একজন ফাউন্ডার মেম্বার হয়ে প্রথমবারের মতো ফুটবল সেক্রেটারি হয়েছিলেন। পরবর্তীকালে উনি শিলচর জেলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি হয়েছিলেন এবং তার পরবর্তী উনি সভাপতি হয়েছেন এবং মৃত্যুর আগ অবধি উনি মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন। এটা সত্যি কথা, উনি উনার এই কর্মযোগ্যতার জন্য আজকে আমরা এই শিলচরে সতীন্দ্র মোহন দেব স্পোর্টস কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে উনি শুধু মন্ত্রী থাকাকালীন শুধু ইনফ্রাস্ট্রাকচার বাড়ায়নি, অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড়দেরকে এনে এখানে অনেক খেলার আয়োজন করে আমাদের শিলচর যারা ক্রীড়াপ্রেমী ছিলেন তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন। এটা বাস্তবিকই আমাদের কাছে একটা গর্বের বিষয় ছিল এবং এই সন্তোষ মোহন দেব আমি দেখেছি উনি যখনই এখানে থাকতেন কীভাবে শিলচর ডিএসের এই স্টেডিয়ামকে আরও উন্নত করা যায় উনি সবসময় এই ধরনের চিন্তা করতেন। তার জন্যই উনি দ্বিতীয়বার যখন মন্ত্রী হলো 1904 সালে উনি 2004 সালে উনি এই যে ফ্লাড লাইট আমাদের এই মাঠে যে ফ্লাড লাইট সিস্টেম উনি তাদের সেই সময় তৎকালীন উনি হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্টারের দপ্তর থেকে 5 কোটি টাকা বরাদ্দ করে এই মাঠে ফ্লাড লাইটের বন্দোবস্ত করে দিয়েছে। আজকে উনি নেই আমাদের মধ্যে, কিন্তু উনার যে কর্মক্ষমতা এবং ক্রীড়া জগতের উন্নতির জন্য উনি যা কাজ করে গেছেন আমরা শিলচরবাসী চিরদিন স্মরণ করে রাখব এবং আমাদের মতো যারা ক্রীড়া সংগঠক ওনাকে কখনো ভুলব না। উনি শুধু শিলচরের এই স্টেডিয়াম করে নাই, উনি একটা আন্তর্জাতিক মানে ইনডোর স্টেডিয়ামও ইন্ডিয়া ক্লাবে মাঠে করে গেছিলেন। যদি এটা এখনও কিছু কাজ বাকি, কিন্তু তথাপি ওনার অবদানের জন্য এটা হয়। 91তম জন্মশতবার্ষিকী আমরা 91তম জন্মবার্ষিকী আমরা এই জন্মবার্ষিকী উপলক্ষে ওনাকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা মাল্যদানের পরবর্তীতে আমরা কেক কেটে ওনার জন্মদিন সেলিব্রেশন করব। শিলচর ডিএসএর প্রাঙ্গণে তৃতীয় কৃপাময় রায় মেমোরিয়াল বার্ষিক টেবিল টেনিস এবং ডক্টর সত্যেন্দ্র ভট্টাচার্য বার্ষিক ক্যারেম প্রতিযোগিতা গতকাল শেষ হয়। এরপর গতকাল সন্ধ্যার পর ডিএসএর ইনডোর হলে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই খেলোয়াড়ই প্রতিযোগিতার ডিএসএর ইনডোর হলে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই খেলারই প্রতিযোগীদের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, CNN24 এর এমডি জয়জিৎ বিশ্বাস এবং স্পন্সরের সদস্য ও সদস্যরা প্রমুখ। এ বিষয়ে ডিএসএর সচিব অতনু ভট্টাচার্য বক্তব্য রাখেন। আজকে খুব সুন্দর খেলাগুলো সম্পন্ন হয়েছে। গত 3 দিনে আজকে সমাপ্তি অনুষ্ঠান ছিল। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট
তৈরি হয়েছে গত 2-3 দিন ইনডোর হলে, এত মানে দর্শকও অনেক ছিল এবং গার্জিয়ানরাও যেভাবে আমাদেরকে এই টুর্নামেন্ট পরিচালনা করতে সহযোগিতা করেছেন, তাছাড়াও আমাদের ইনডোর ব্রাঞ্চ প্রত্যেকটা সদস্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে সফলতার মাত্রায় নিয়ে গেছেন, তার জন্য আমি আমার জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্য সহ বিশেষ করে ইনডোর ব্রাঞ্চকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা, যেমন ইউনাইটেড ক্লাব এবং উদারবন টেবিল টেনিস ক্লাব, যেভাবে আমাদেরকে সহযোগিতা গত 3 দিন আমি দেখতে পেয়েছি, এই একটা ভ্রাতৃত্ব সুলভ যে পরিবেশটা তৈরি হয়েছে জেলা ক্রীড়া সংস্থার জন্য, এটা একটা মানে ইতিহাস আমি মনে করতে পারি। আর আমার খুব ভালো লেগেছে এবং এত সুন্দর অনুষ্ঠানে আজকে যেভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে ভেটারেন্সের যে চ্যাম্পিয়ন হয়েছে উনি প্রত্যেক দিন আমাদের একাডেমিতে এসে প্র্যাকটিস করেন এবং রানার্স যে হয়েছেন উনিও এই অভিনব ক্লাবের এইখানে এসে প্র্যাকটিস করেন। আমার প্রত্যেকটা খেলাই ভালো লাগেছে এবং আজকে যে অতিথি আমাদের এখানে এসেছিলেন মানে ওএনজিসির সত্যেন্দ্র কুমার, ওনাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ওনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আজ অনেকটা সময় দিয়েছেন, তার জন্য আমি প্রত্যেক সদস্যকে কৃতিত্ব দিতে চাই। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।